গত 22শে এপ্রিল কলকাতার হাইকোর্টের একটি রায়ে প্রায় 26,000 স্কুল শিক্ষকের জীবন নেমে এসেছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে তারা। এটা কোন চোখে দেখছেন আপনি? প্রশ্নটা ভিন্ন হওয়া উচিত ছিল। প্রশ্নটা হওয়া উচিত যে পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে যেভাবে দুর্নীতি অনুপ্রবেশ করেছে, সেই দুর্নীতি অনুপ্রবেশ করলো কেন, তার কারণ কি, কারা দায়ী, সেটাকে যদি আমরা ঠিক মতো না দেখি তাহলে এগুলো হচ্ছে সেন্টিমেন্টের সুড়সুড়ি দেওয়ার ব্যাপার, যে এতজন লোকের চাকরি চলে গেছে, এতজন লোকের চাকরি গেছে, আর কত লক্ষ লোক চাকরি পাওয়ার জন্য যোগ্যতা অনুযায়ী তাদের যোগ্যতা নির্ণয়ের জন্য বসে আছেন, সেটা কেউ বলা হচ্ছে না। আজকে চাকরিটা গেল কেন, এই প্রশ্নটা করা উচিত। চাকরিটা গেল এই জন্যেই যে এই চাকরি দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম কানুন, যে স্বচ্ছতা, যে সাংবিধানিক বৈধতা, যেটা সরকারের প্রাথমিক দায়িত্ব মেনে চলা, কিচ্ছু মেনে চলা হয়। এই চাকরি বিক্রি হয়েছে। প্রশ্ন হওয়া উচিত যে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে যারা নির্বাচিত প্রতিনিধি, তারা এইরকম জনগণের সম্পত্তি ভাই বিক্রি করতে পারেন কিনা। একদিকে মোদী দেশের সমস্ত সম্পদ বিক্রি করে দিচ্ছেন, এখানে মমতা সেই একই পথে ভিন্নমুখী ভাবে শিক্ষার পথ বিক্রি করছেন। এর যে একটা বড় অভিঘাত আসছে গোটা সমাজের উপরে, সেটা নিয়ে আলোচনা করা উচিত। একটা প্রচার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক মঞ্চে গিয়ে প্রচার করছে এই রায়টা বেআইনি রায়। এটা একজন মুখ্যমন্ত্রী সাংবিধানিক প্রধান, তার মুখ থেকে এই কথাটা কতটা যুক্তিসম্মত? মুখ্যমন্ত্রী তিনি দুর্নীতি করেছেন, সুতরাং তার কাছে তো দুর্নীতির বিরুদ্ধে রায় এলে পরে বেআইনি মনেই হবে। কেন, তার মতে আইন হচ্ছে তার অবাধ দুর্নীতির অধিকার, সেটাকে তিনি আইন মনে করেন। তার বিরুদ্ধে যেটা, সেটা তার চোখে বেআইনি হবে। এটা খুব বিস্মিত হওয়ার কিছু নেই। মুখ্যমন্ত্রী যদি এটাকে আইনি বলতেন তাহলে আমি বিস্মিত হতাম। তিনি তাহলে জানেন যে এটা আইন এবং তার বাইরে গিয়ে তিনি কাজ করেছেন। তিনি বেআইনিটাই তার আইন বলে মনে করেন, সেই জন্যই যেটা আইনি, যেটা আদালত বিধিসম্মতভাবে ঘোষণা করছেন, সেটাকে তিনি মেনে নেবেন না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন আইনজীবীর কথাবার্তার মধ্য দিয়ে, সেটা হচ্ছে যারা অবৈধ উপায়ে চাকরি পেয়েছিলেন তাদের 12% বাৎসরিক সুদ সমেত তাদের পুরো টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যারা চাকরি করছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে, এবং তিনি এটাও বলছেন সেই সঙ্গে বিচারপতিরা বিজেপি দ্বারা প্রভাবিত, রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত, এবং বিচারপতিরা চলেন সরকারি টাকায়, সরকারি গাড়িতে চলেন। এসব কথা তিনি বলছেন মঞ্চে দাঁড়িয়ে। কি বলবেন স্যার? একজন অশিক্ষিত, আইন কানুন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, সংবিধান সম্পর্কে সামান্যতম ধারণা না থাকা মানুষকে যদি ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন, তার যা পরিণতি হয় এটা সেখানেই হয়েছে। আমার মনে আছে ছেলেবেলা একটা আমরা উপকথা পড়েছিলাম যে একজন কৃষক, তিনি ঘুমোবেন, তাকে মশা কামড়াচ্ছে বলে তিনি খুব বারবার বিরক্ত বোধ করছেন, তা তার পোষা মাদরটাকে তিনি হাতে একটা কুঠার দিয়ে বললেন যে এটা দিয়ে মশা তাড়িয়ে। সেই বাদর তার মশা তাড়াবার নাম করে তার এই প্রভু কৃষকের মাথাতেই বাড়ি মারলো। এখন আমরা হচ্ছে, আমাদের হাতে ছিল কুঠারটা, জনগণের দায়িত্ব ছিল। জনগণ এমন লোকের হাতে কুঠার তুলে দিয়েছেন, সেই কুঠার দিয়ে সে তো তারই খুন করবে, তারই পরিণতি। আমরা ধর্মতলায় চাকরি যে শিক্ষকরা রয়েছেন তাদের কাছে গেছিলাম, তার মধ্যে একটা অংশ রয়েছেন তারা একথা বলেছেন তারা বাম আমলে চাকরি পেয়েছেন, শুধুমাত্র বদলির কারণে এই পরীক্ষায় বসে তারা বদলিটা নিয়েছিলেন, চাকরিটা সেই চাকরি করেছেন এবং আর্থিক সুযোগ সুবিধা সব পেয়েছিলেন তারা। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তারা? আদালত যখন মামলা শুনানি করছিলেন, সবাইকে ডেকেছিলেন, কার কি বলার আছে বলো। তখন তারা একথা বলেননি। তো তারা দুর্ভাগ্যজনক ভাবে বা ঘটনাক্রমে তারা এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন অনিচ্ছাকৃত ভাবে, কিন্তু তাদের ভুগতে হচ্ছে, কি করা যাবে। তারা যদি একটা পচা আমের ঝুড়ির মধ্যে গিয়ে আশ্রয় নিয়ে থাকেন, নিজে খুব ভালো আম, আস্তে আস্তে তিনিও পচে যাবেন। এটা খুবই বেদনার। এরকম বহু মানুষ তারা আমার কাছে এসছেন যে আমরা কাজে অন্য কাজ করছিলাম, বিভিন্ন কারণে আমরা ছেড়ে দিয়ে এখানে ঢুকেছি।
তাদের জন্য নিশ্চয়ই আমাদের সমব্যথী, আমরা সমবেদনা আমাদের আছে, কিন্তু যখন আপনি স্বচ্ছ আইনের চোখে দেখবেন তখন এখানে পার্থক্য করা খুব মুশকিল, যদি না তারা নির্দিষ্ট কোনো নথি দিতে পারে। কিন্তু তারা এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার হয়ে পড়েছে। এই জন্যই আমরা বলি, আমি তো বলি সবসময়, যে প্রজাতন্ত্রে যে আমাদের 5 বছর পর পর ভোটাধিকার দেওয়া হয়েছে, সেই ভোটাধিকারটা প্রয়োগ করতে হবে অনেক সচেতন ভাবে, প্রচারের মোহে আবদ্ধ না হয়ে জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে বিচার করতে হবে কারা বন্ধু কারা শত্রু, সেভাবেই ভোট দিতে হবে। ভোট দিয়ে, ওই যে বললাম, ভোট দিয়ে আপনি কুঠার তুলে দিয়েছেন সেই বাদরের হাতে, যে বাদর তার প্রভুকেই কুঠার দিয়ে মেরে হত্যা করলো মশা তারাবার নাম করে, তাই হয়েছে। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন স্টে অর্ডার আনবার জন্য। স্টে অর্ডার হয়নি, কিন্তু একটা কথা সংবাদ মাধ্যমে প্রচার আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে যে এই অর্ডারের বিরুদ্ধে যতটা না স্টে অর্ডার আনার জন্য তৎপর ছিল, তার থেকে এসএসসি এবং রাজ্য সরকার বেশি তৎপর হয়েছে যে সুপার নিউমারি পোস্টের ক্ষেত্রে যে তদন্তের আদেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, সেই তদন্তের আদেশের উপরে স্টে অর্ডার আনার জন্য। এটা যদি সত্য হয় তো ভয়ানক ব্যাপার, কি বলবেন স্যার? সবাই তো দেখেছেন এটা, এখন তো কোর্টের সমস্ত প্রসিডিং লাইভ স্ট্রিমিং হয়, সবাই দেখেছেন, তা আমার কিছু বলার অপেক্ষা থাকে না। রাজ্য সরকার তো পরিষ্কার সওয়াল করেছেন যে আমরা, ক্যাবিনেট সওয়াল করেছেন যে আমরা ক্যাবিনেটের সকলকে গ্রেপ্তার করে নেবে যদি তদন্ত হয়, তাদের বাঁচাও। তারা তো চাকরি বাঁচাবার জন্য সওয়াল করেনি। তো এটা তো পরিষ্কার, তো আমাদের নতুন করে কিছু বলার নেই, যারাই দেখেছেন তারাই সকলে নিজেরাই বুঝতে পেরেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেছিলেন 5 মিনিটে এই স্টে অর্ডার এসে যাবে, এবং সেক্ষেত্রে উনি একথাও বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুবিধাবাদী রাজনীতি করেন, সুবিধাবাদী আইনজীবী। বিভিন্ন কথা বলেছেন আপনার সম্পর্কে, কি বলবেন স্যার? না না, আমি এসব পাগলের কথার উত্তর দিই না। আগামী সোমবার শুনানি হবে, এ কথা ঠিক। শুনানিতে বিচারককে যারা বেশি সন্তুষ্ট করতে পারবেন আইন তাদের পক্ষে রায় যাবে, এটা ঠিক কথাই। কিন্তু আগামী ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে কেন বলছি, যদি 5 থেকে 7 হাজার অবৈধ চাকরি হয়, তাদের বাদ দিয়েও তো আরো বেশ 19,000 20,000 মতো যোগ্য চাকরি হয়ে, এদের ভবিষ্যৎটা কোন দিকে যাবে স্যার, কি মনে করেন আপনি? ভবিষ্যৎ মানুষের কখনো অনুজ্জ্বল হয় না। সাময়িক হয়তো মনে হতে পারে যে আমার সামনে ভবিষ্যৎটা খুবই অনুজ্জ্বল। মানুষ যদি এর মধ্যে দিয়ে সচেতন হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ অন্ততপক্ষে ভারতবর্ষে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে যে দুর্নীতিবাজ রাজনৈতিক দলকে বা রাজনৈতিক নেতাদের কোনো স্থান সমাজে নেই। সেটা যদি পশ্চিমবঙ্গের মানুষ তাদের নির্দিষ্ট রায়ের মধ্যে দিয়ে প্রতিফলিত করতে পারে, ভবিষ্যৎ উজ্জ্বল। আর যদি না পারে, তাহলে আরো অন্ধকারে যাবে পশ্চিমবঙ্গ। সেটা সবটাই নির্ভর করছে পশ্চিমবঙ্গের ভোটারদের নিজস্ব বোধ বুদ্ধির উপরে। আপনারা বারবার দাবি করে এসেছিলেন টোটাল মন্ত্রিসভাটাই এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত। এই দাবিটা খানিকটা কালকে কুণাল ঘোষ একটি বড় সংবাদ মাধ্যমে এসে উস্কে দিলেন। তিনি বললেন এমন লোক আছে যিনি এখনো পর্যন্ত মন্ত্রিসভায়, তিনি ঘুষকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। কুণাল ঘোষ যখন জেলে ছিলেন, তার কাছেও এই ঘুষের খানিকটা রিল্যাক্সেশন পাওয়ার জন্য কুণাল ঘোষের কাছে গেছিলেন, এবং সেই ব্যক্তি এখন মন্ত্রিসভার মধ্যে রয়েছে। এ বিষয়ে কি বলবেন স্যার আপনি? মুখ্যমন্ত্রী তো সবচেয়ে বড় দোষী। কুণাল তো এক সময় নিজে স্বীকার করে বলেছিলেন যে চিট ফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী। তারপর সেই মুখ্যমন্ত্রী হয়ে তিনি তার মুখপাত্র হলেন, অভিষেকের বড় প্রবক্তা হয়ে গেলেন। এবং এদের কথা আমরা গুরুত্ব দিই না, আমরা আমাদের কথার ভিত্তিতেই লড়াই করে বলি যে হ্যাঁ, গোটা মন্ত্রিসভার দুর্নীতিগ্রস্ত এবং এই দুর্নীতির মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী। এ কথা আমি আজকে বলছি না, ধারাবাহিকভাবে বলছি 2011 সাল থেকে। এবং তাদের যে তদন্তটা করা উচিত সেই তদন্ত করা হচ্ছে না, তার কারণ ওই যে বললাম যে আরএসএস এর নির্দেশ আছে। আরএসএস এর বড় ছেলে মোদী আর তার মেয়ে হচ্ছে মমতা, তারা এইভাবেই চলে।